আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল কম্পারেটিভ আলোচনা। অর্থাৎ আমরা বলেছিলাম যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশনের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি দুটো ওষুধের সঙ্গে কি তিনটে ওষুধের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের ওষুধ সিলেকশনের পক্ষে সহায়ক হয়। তা সেই জন্য আমরা দুটো সিস্টেমে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে যেটা হচ্ছে পেন পিকচার বলি আমরা, যেটা অথবা ওটাকে ড্রাগ পিকচারও বলা যায়। ড্রাগ পিকচারের ব্যাখ্যাটা বলেছিলাম যে ড্রাগ প্রুভিংয়ের সময় যে রেকর্ডটা তৈরি করা হয় সেই রেকর্ডটাই হচ্ছে ড্রাগ পিকচার। অর্থাৎ একটা ওষুধের তার ছবির মতো করে আমরা যেটা চিন্তা ভাবনা করি, যেটা আলোচনা করি, সেটা হচ্ছে ড্রাগ পিকচার বা পেন পিকচার। আর একটা সিস্টেম হচ্ছে আমাদের অনেক লক্ষণ আছে, একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের সিমিলারিটি থাকে, লক্ষণ সাদৃশ্য থাকে, আবার এই সাদৃশ্যের মধ্যে কিছু বিসাদৃশ্য থাকে। তা এই বিসাদৃশ্য নিয়ে আমরা আলোচনা করার সুবিধাটা হচ্ছে ওষুধটাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে খুব সহায়ক হয়। তা আমরা গতদিন আর্জেন্টাইটিকামের সঙ্গে সিভিয়ার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আর্জেন্টাইটিকামের সঙ্গে ক্যালিবাইক্রমের। তা এই যে আমরা কম্পারেটিভ মেডিকেল যে আলোচনাগুলো করি সেই আলোচনার মধ্যে আমরা যেই সমস্ত ওষুধগুলো কম্পেয়ার করি সেই ওষুধের মধ্যে দেখা যায় অনেক কিছু ক্ষেত্রে তার সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্য রয়েছে বলেই কিন্তু আমরা কম্পেয়ার করি। তাহলে আবার সেই কম্পেয়ার করার ক্ষেত্রে কিছু বিসাদৃশ্য ডিসিমিলারিটি আমরা খুঁজে বের করি। সেই খুঁজে বের করার জন্য সহায়ক হয় আমাদের ওষুধের আইডেন্টিফিকেশনের সহায়ক হয়। তা আমরা আর্জেন্টাইটিকামের কিছু মিল আর কিছু অমিল, কিছু সাদৃশ্য আর কি বিসাদৃশ্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা আর্জেন্টাইটিকামে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপার লেফট লোয়ার রাইট সাইডের মেডিসিন। আর্জেন্টাইটিকামে হচ্ছে আপার লেফট লোয়ার রাইট মেডিসিন। তা স্বাভাবিকভাবে দেখা যাবে যে আর্জেন্টাইটিকামের যে লক্ষণগুলো আছে আমরা ক্যালিবাইক্রমের ক্ষেত্রে তার খানিকটা বিপরীত চিত্র দেখতে পাব। তা ক্যালিবাইক্রমের ক্ষেত্রে আর্জেন্টাইটিকাম বলছি আপার লেফট, তাহলে ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে আপার রাইট। তাহলে আপার লেফট হচ্ছে আর্জেন্টাইটিকাম আর ক্যালিবাইক্রম হচ্ছে আপার রাইট। আর আর্জেন্টাইটিকামের ছিল লোয়ার রাইট আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে লোয়ার লেফট। তাহলে আমরা দুটো আপার লোয়ার দুটো মেডিসিনে দু রকম দেখতে পেলাম। একটা হচ্ছে আর্জেন্টাইটিকামে হচ্ছে আপার লেফট লোয়ার রাইট, আর ক্যালিবাইক্রমে হচ্ছে আপার রাইট লোয়ার লেফট। আর্জেন্টাইটিকামের যে কমপ্লেনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টারনাল পার্ট। আর্জেন্টাইটিকামের যে কমপ্লেনগুলো, যে মানে সিমটমস বা রোগ আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে ইন্টারনাল পার্ট, দেহের আভ্যন্তরীণ যে অংশ সেখানে সে আক্রান্ত হয় বেশি। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে দেখা যায় কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্ট। তাহলে ক্যালিবাইক্রমে হচ্ছে এক্সটার্নাল পার্ট বেশি আক্রান্ত হয়, আর আর্জেন্টাইটিকামে হচ্ছে ইন্টারনাল পার্টে বেশি আক্রান্ত হয়। আর্জেন্টাইটিকামের
যে পেন, যে যন্ত্রণা, যে ব্যথা, ব্যথাটা হয় প্রেসিং ইনওয়ার্ড। প্রেসিং মানে চাপ দেওয়ার মতো, ভিতর থেকে যেটা চাপ দেওয়ার মতো একটা অনুভূতি, সেটা হচ্ছে আর্জেন্টাইটিকামে। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেইন প্রেসিং আউটওয়ার্ড, বাইরে থেকে যে প্রেসার দেওয়া হয় সেরকম ভাবে তার প্রেসিং পেন, সেই পেনটা বাইরে থেকে অনুভূতি হয়। আর্জেন্টাইটিকামে প্যারালিসিস একটা লক্ষণ থাকে, প্যারালিসিস। আর প্যারালিসিসের ক্ষেত্রে কি হয়? সেন্সেশন অফ নামনেস ইন দ্য এক্সটার্নাল পার্ট, তার যে অবশ ভাব, প্যারালিসিস মানে তো মোটর নার্ভ, মোটর সিস্টেমটা ডিসঅর্ডার হওয়া, তা সেই ক্ষেত্রে দেখা যায় তার যে নামনেস, একটা অসাড় অবস্থা, সেই অসাড় অবস্থাটা থাকে কোথায়? এক্সটার্নাল পার্ট, এক্সটার্নাল পার্টে তার একটা অবশ ভাব। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে সেন্সিটিভনেস ইন দ্য এক্সটার্নাল পার্ট, তার এক্সটার্নাল পার্টের একটা সেন্সেশন থাকে। তাহলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হলো আর্জেন্টাইটিকামে এক্সটার্নাল পার্টে হচ্ছে একটা নামনেস ভাব থাকে, একটা প্যারালিস্টিক টেন্ডেন্সি থাকে, আর একটা হচ্ছে অবশ ভাব, যেটা সেই অবশ ভাবটা থাকে। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে সেন্সিটিভনেস, তার মধ্যে একটা সেন্সিটিভনেস থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল পার্টে। দুটোই এক্সটার্নাল পার্টে, আর্জেন্টাইটিকামেও আক্রান্ত এক্সটার্নাল পার্টে হচ্ছে, ক্যালিবাইক্রমে এক্সটার্নাল পার্টে হচ্ছে। পার্থক্যটা হচ্ছে আর্জেন্টাইটিকামে সেন্সেশনটা হচ্ছে নামনেস সেন্সেশন, আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে সেন্সিটিভনেস, সেন্সিটিভনেস থাকে। আর্জেন্টাইটিকামে যে মেন্টালিটিটা, যেটা মেন্টাল সিমটমসের মধ্যে আমরা পাই, একটা গ্লোমিনেস, গ্লোমি ভাব থাকে, ডালনেস থাকে, একটা ডাল ভাব, উইশ টু ডু নাথিং, তাহলে কোনো কিছু করতে তার ভালো লাগে না। আর্জেন্টাইটিকামে গ্লোমি, ডাল, উইশেস টু ডু নাথিং, কোনো কিছু করতে তার ভালো লাগে না। আর ক্যালিবাইক্রমে হচ্ছে অ্যাভারশন টু অল অকুপেশন বাট উইদাউট লেজিনেস। তাহলে ক্যালিবাইক্রমে পেশেন্ট কিন্তু তার আলস্য ভাব নেই, কিন্তু কোনো কিছু করতে ভালো লাগে না, অলস নয়। ক্যালিবাইক্রমের রোগী অলস নয়, কিন্তু অ্যাভারশন টু অল অকুপেশন, সমস্ত রকম তার কাজকর্ম করতে অনীহা। আর্জেন্টাইটিকামের মধ্যে একটা লক্ষণ রয়েছে ওয়ান্ট অফ কনফিডেন্স। আর্জেন্টাইটিকামের পেশেন্ট তার সেলফ কনফিডেন্সটা থাকে না। আর ক্যালিবাইক্রমে হচ্ছে ইনডিফারেন্ট, অন্যমনস্ক, অর লো স্পিরিটেড আফটার দি লিস্ট অ্যানোয়েন্স। ইনডিফারেন্ট অর্থাৎ অন্যমনস্ক থাকে, লো স্পিরিটেড, তার যেন মনের মধ্যে কোনো স্পিরিট নেই, আর এই স্পিরিটটা হারায় সে আফটার দ্য লিস্ট অ্যানোয়েন্স, কোনো রকম সামান্য কোনো ঘোষণাতে সে তার স্পিরিট হারিয়ে ফেলে। আর্জেন্টাইটিকামের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে
ইনক্লিনেশন টু মোশন, অর্থাৎ সে চলাফেরা করার একটা ইচ্ছা প্রবণতা তার থাকে, ইনক্লিনেশন টু মোশন আর্জেন্ট নাইট্রিকামের একটা লক্ষণ। আর ক্যালিবাইক্রমের হচ্ছে অ্যাভারশন টু মোশন। তাহলে আমরা বিপরীত জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের ইনক্লিনেশন টু মোশন, আর্জেন্ট নাইট্রিকামের মুভমেন্ট করার, মোশন চলাফেরার একটা প্রবণতা থাকে। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে তার অ্যাভারশন, সে মোশনে মুভমেন্টে তার অনীহা। আর কি ইনক্লিনেশন টু লাই ডাউন, মোশনে তো তার অনীহা থাকেই, সেই সঙ্গে তার একটা ইনক্লিনেশন অর্থাৎ প্রবণতা বা ইচ্ছে থাকে শুয়ে থাকার একটা প্রবণতা থাকে। আর্জেন্ট নাইট্রিকামের থ্রাস্টটা কেমন হবে? আমরা থ্রাস্ট নিয়ে আলোচনা করার সময় দেখছি আর্জেন্ট নাইট্রিকামের থ্রাস্ট ওয়ান্ট অফ থ্রাস্ট, আর্জেন্ট নাইট্রিকামে ওয়ান্ট অফ থ্রাস্ট। আর ক্যালিবাইক্রমে থ্রাস্টটা আছে, থ্রাস্ট। এবার আসা যাক কাশির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি আর্জেন্ট নাইট্রিকামে কাশি আছে, কাশিটা কেমন? ড্রাই কাপ। ড্রাই কাপের মধ্যে আবার কিছু ক্যারেক্টার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে উইদাউট এক্সপেক্টেশন। কাশি, শুষ্ক কাশি, কিন্তু কোনো কিছু মালপত্র বেরোয় না, একেবারে ড্রাই। আমরা অনেক সময় ড্রাই কাপে অনেক কিছু দেখা যায় ডিসচার্জ হয়, কিন্তু আর্জেন্ট নাইট্রিকামের কাশির মধ্যে দেখা যায় উইদাউট এক্সপেক্টেশন, কোনো রকম কাশির পরে কোনো গয়াটার বেরোয় না, এবং সেই কাশিটা হয় ড্রাই কাপ, শুষ্ক কাশি। আর ক্যালিবাইক্রমের এক্সপেক্টেশন ইজ নট কনস্ট্যান্ট, এক্সপেক্টেশন তার থাকে কিন্তু সেটা কনস্ট্যান্ট থাকে না। আর্জেন্ট নাইট্রিকামের কালেকশন of viscous thick mucus in the throat, গলার মধ্যে হচ্ছে আঠালো, চটচটে আঠালো, ঘন চটচটে আঠালো মিউকাস। মিউকাসটা কি? মিউকাস হচ্ছে আমাদের যে ইন্টারনাল যে অর্গান আছে সেখানে কিছু মিউকাস মেমব্রেন থাকে, সেগুলো খসে গিয়ে আঠালো চটচটে লালা জাতীয়, জেলি জাতীয় কিছু পদার্থ বেরিয়ে যায়, সেটাকে বলা হয় মিউকাস। এই মিউকাসটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের যে মিউকাস, সেটা প্রচুর পরিমাণে হয়, সেটা হচ্ছে ভিসকাস থিক, অর্থাৎ ঘন আঠালো, চটচটে আঠালো। আর সেটা বেশি দেখা যায় কোথায়? থ্রোটে, গলার মধ্যে। আর সেখানে একটা দেখা যায় রাউন্ড লাম্প অফ মিউকাস ইন দ্য ল্যারিংস, ল্যারিংসের মধ্যে গোলাকৃত বা দলা পাকানো দলা দেখা যায়, হুইচ আর রিমুভ বাই রাইট কাপ, যেটা সামান্য একটা কাঠিতে বেরিয়ে যায়। এটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের একটা লক্ষণ। আর ক্যালিবাইক্রমের কাশিটা কেমন হবে? ক্যালিবাইক্রমের কাশির সঙ্গে যে মিউকাসটা হবে, যে মিউকাস সো viscid that a draw out like a long thread,
from the gullet and throat. ক্যালিব্রাইকমে এটা একটা রেড লাইন সিমটমস। কাশির পরে যে মিকাসটা বেরোয় সেটা হচ্ছে টানলে দড়ির মতো হয়ে যায়। আমরা এই একটা লক্ষণের উপরে বেস করে অনেক কঠিন কঠিন রোগের ক্ষেত্রে রোগীকে নিরাময় করতে পেরেছি। এটা হচ্ছে মিকাস সো viscid that it draw out like a long thread from the gillet and throat. কাশির সঙ্গে যে কফটা বেরোয় সেটা হচ্ছে লম্বা দড়ির মতো হয়ে যায়, টানলে দড়ির মতো সেটা ছিঁড়ে যায় না, লম্বা দড়ির মতো হয়ে যায়। and continually a troublesome sweating and cough, এবং এটা ধারাবাহিকভাবে একটা কষ্টদায়ক কাশি থাকে। এবার হচ্ছে আর্জেন্ট নাইটিকামে অ্যাগ্রাভেশন হচ্ছে অ্যাগ্রাভেশন অফ সিমটমস আফটার মিডনাইট। আর্জেন্ট নাইটিকামে অ্যাগ্রাভেশনটা কখন হবে? আফটার মিডনাইট, মধ্যরাতের পরে। ইন দ্য মর্নিং, সকালে, অ্যান্ড আফটারনুন, বিকেলে। তাহলে আর্জেন্ট নাইটিকামের মডালিটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর্জেন্ট নাইটিকামের অ্যাগ্রাভেশনটা হচ্ছে আফটার মিডনাইট, তারপরে হচ্ছে ইন দ্য মর্নিং, আর হচ্ছে অ্যান্ড আফটারনুন, বিকেলবেলা। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে কি হচ্ছে? ক্যালিবাইক্রমের ক্ষেত্রে আমরা অ্যাগ্রাভেশনটা দেখছি ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যাট নুন। ক্যালিবাইক্রমের ক্ষেত্রে যে মডালিটির ক্ষেত্রে যে অ্যাগ্রাভেশনটা, সেই অ্যাগ্রাভেশনটা হয় মর্নিংয়ে, সকালবেলা, অ্যান্ড অ্যাট নুন, দুপুরবেলা। আর্জেন্ট নাইটিকাম সাধারণত যে অনুভূতিটা সেটা বেটার ফিল করে ইন দ্য ওপেন এয়ার। সাধারণত যে বেটার ফিল করে ওপেন এয়ারে, পার্টিকুলারলি ক্যাটারাল, অর্থাৎ সর্দি টর্দির ক্ষেত্রে। সর্দি টর্দি যখন সে কষ্ট হয় তখন সে সাধারণত ওপেন এয়ারে সে বেটার ফিল করে। হোয়াইল ভার্টিগো, যখন মাথা ঘোরে তখন সে ওপেন এয়ারে বেটার ফিল করে। অ্যান্ড হেডেক আর জেনারেল অ্যাগ্রাভেট ইন দ্য ওপেন এয়ার। কিন্তু যখন হেডেকটা হয়, মাথার কোনো যন্ত্রণা হয়, তখন কিন্তু সে তার বৃদ্ধি হয় ওপেন এয়ারে, এটা বৃদ্ধি হয়। ক্যালিবাইক্রমের ক্ষেত্রে যেটা আমরা দেখি, জেনারেল ফিলিং বেটার আউটডোর, বাইরে সে বেটার ফিল করে। পার্টিকুলারলি ভার্টিগো ইমপ্রুভ হোয়াইল ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার, বিশেষ করে যখন সে খোলা বাতাসে হাঁটাচলা করে তখন সে বেটার ফিল করে। Chilliness and complaints of the stomach are aggravated in the open air, কিন্তু স্টোমাকের যে কষ্টগুলো সেটা অ্যাগ্রাভেট করে কখন? ইন দ্য ওপেন এয়ার,
খোলা বাতাসে সেটা অ্যাগ্রাভেট করে। আর্জেন্ট নাইট্রিকামে চিল ফ্রম বিং আনকভার্ড, যখন আনকভার্ড থাকে তখন সে শীত শীত একটা অনুভূতি তার থাকে, তার শীত শীত একটা অনুভূতি থাকে। wrapping up causes a smoothness feeling. wrapping কথা হচ্ছে মুড়ি দেওয়ার ক্ষেত্রে, হাত পা গুটিয়ে রাখার ক্ষেত্রে সে একটা স্মুথনেস ফিল করে। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে হচ্ছে আনকভারিং অ্যাগ্রাভেট, যদি আনকভারিং থাকে অর্থাৎ জামা কাপড় যদি সে খুলে ফেলে তখন তার বৃদ্ধি হয়। র্যাপিং আপ অ্যামিলিয়েটেড, যখন মুড়ি দিয়ে বা হাত পা দেখে, যেটাকে আমরা বলি কুকুর কুণ্ডলী, আমরা একটা শব্দ আছে আমাদের হোমিওপ্যাথি মেডিকেল ভাষায় কুকুর কুণ্ডলী। আপনারা দেখেছেন যে কুকুর যখন শুয়ে থাকে একটা কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকে। এই যে প্রসেস, এই যে স্পোজটা, শোয়ার যে স্পোজ অর্থাৎ শোয়ার যে ভঙ্গিমাটা, এটাকে আমাদের হোমিওপ্যাথি মেডিকেল ভাষায় বলা হয় কুকুর কুণ্ডলী। অনেক মানুষ এইভাবে কুকুর কুণ্ডলী হিসাবে শুয়ে থাকে, বিশেষ করে শীতকালে অনেক বুড়ো বুড়িদের দেখা যায় এরকম কুকুর কুণ্ডলী হয়ে শুয়ে আছে। এটাকে বলা হয় র্যাপিং আপ। আর্জেন্ট নাইট্রিকামে একটা খুব আনকমন পিকুলার সিমটমস যেটা আছে, আমরা যেটাকে বলি গাইডিং সিমটমস, সেটা হচ্ছে ওর্স আফটার ভমিটিং, অর্থাৎ বমি করার পরে সে অসুস্থ বোধ করে বা তার সমস্ত রোগ বৃদ্ধি হয় আফটার ভমিটিং। আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে আমরা ঠিক বিপরীত একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এটা একটা রেড লাইন সিমটমস বা আনকমন সিমটমস বা গাইডিং সিমটমস আমরা বলতে পারি। এটা মনে রাখার মতো, সেটা হচ্ছে বেটার আফটার ভমিটিং। সাধারণত আমরা দেখি মানুষ যখন বমি টমি করে তখন বমি করার পরে অসুস্থ হয়ে যায়। তাহলে আমরা কোনো রোগীর ক্ষেত্রে যদি দেখি যে বমি করার পরে তা একটু বেটার ফিল করছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালিবাইক্রমের কথা চিন্তা করতে পারি। সেটা যে রোগই হোক, সর্দি কাশি হোক বা পেট ব্যথায় হোক, মাথার যন্ত্রণায় হোক, আমরা এরকম অনেক রোগীর ক্ষেত্রে দেখতে পাই যে বমি করার পরে, বিশেষ করে যারা গ্যাস্ট্রিক ট্রাবল আছে, অম্ল অজীর্ণ, পেট খাওয়া, বুক জ্বালা, এই সমস্ত দেখি অনেক সময় বমি করার পরে তারা একটু বেটার ফিল করে। তাই এই যে লক্ষণ, একটা আনকমন পিকুলার সিমটমস যাকে বলা হয় রেড লাইন সিমটমস, এই রেড লাইন সিমটমস যেটা আমরা আমাদের ভাষায় বলি যে 1000 symptoms is not a symptoms but one symptoms is symptoms। যখন আমরা কখন আনকমন পিকুলার সিমটমস পাই, আমরা অসংখ্য লক্ষণকে বাদ দিয়ে সেই লক্ষণটার উপরে বেস করে যদি আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করি, আমরা অধিকাংশ ক্ষেত্রে সাকসেসফুল চিকিৎসা করতে পারি। বা ক্যালিবাইক্রমের ক্ষেত্রে সেরকম একটি লক্ষণ হচ্ছে বেটার আফটার ভমিটিং, বমি করার পরে সে বেটার ফিল করে।
আর্জেন্ট নাইট্রিকামের আরেকটি রেড লাইন সিমটমস আছে, সেটা হচ্ছে তার সমস্ত রোগ বৃদ্ধি হয় বাই ইটিং, খাওয়ার পরে সমস্ত রোগ বৃদ্ধি হয়। তবে আর্জেন্ট নাইট্রিকামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খাওয়ার পরে তার সমস্ত রোগ বৃদ্ধি হয়, অ্যাগ্রাভেটেড বাই ইটিং। আর আমরা ক্যালিবাইক্রমের ক্ষেত্রে দেখছি যে গ্যাস্ট্রিক পেইন আর ডিমিনিশ বাই ইটিং। গ্যাস্ট্রিক পেন খাওয়ার পরে তার গ্যাস্ট্রিক পেনটা কমে যায়। আমরা গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিউডেনাল আলসার এই সমস্ত ক্ষেত্রে খাওয়ার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। তাহলে গ্যাস্ট্রিক পেন যদি কারো কোনো গ্যাস্ট্রিকে আলসার হয়, তাহলে খাওয়ার পরে যদি কমে যায়, তাহলে আমাদের অনেকগুলো মেডিসিন আছে। তার মধ্যে সবচেয়ে রেড লাইন সিমটম যে মেডিসিনটা আছে তার নাম হচ্ছে অ্যানাকার্ডিয়াম। পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম দিয়ে আমরা অনেক সময় ভালো রেজাল্ট পেয়েছি। তা এরকম একটি লক্ষণ দেখা যাচ্ছে ক্যালিবাইক্রমের মধ্যে রয়ে গেছে। তাহলে ক্যালিবাইক্রমের একটা সুন্দর সিমটম, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পেন diminished by eating বা relieved by eating। আর অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রেও সেটা আরোগ্য হয়, কমে যায়। আবার ক্যালিবাইক্রমের ক্ষেত্রেও যে খাওয়ার পরে তার যে গ্যাস্ট্রিক পেটের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কমে যায়। আর কি, the rheumatic pain are increased or renewed by it। কিন্তু ক্যালিবাইক্রমের একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, সেটা হচ্ছে যেমন তার খেলে যেমন তার কমে যায়, পেটের যন্ত্রণাটা যেমন কমে যায়, কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে রিউমেটিক পেইন, অর্থাৎ যে সমস্ত বাতের ব্যথা, সেই বাতের ব্যথাটা কিন্তু খাওয়ার পরে বৃদ্ধি হয়। পেটের যন্ত্রণাটা কমে যায়, বাতের যন্ত্রণাটা বৃদ্ধি পায়। অথবা পুরনো বাতের ব্যথা ছিল, সেই ব্যথাটা কমে এতদিন কম ছিল, এবার খাওয়ার পরে দেখা গেল যে তার সেই পুরনো ব্যথাটা আবার জাগিয়ে উঠল। তাহলে রিনিউড হতে পারে, আর সেই সঙ্গে খাওয়ার পরে এটা বৃদ্ধি হতে পারে। তা সামগ্রিকভাবে আমরা যে কম্পেয়ার করলাম হোমিওপ্যাথি, মেটেরিয়া মেডিকা, আর্জেন্ট নাইট্রিকাম এবং ক্যালিবাইক্রম, এই দুটো ওষুধ নিয়ে আমরা আলোচনা করলাম। তা আমরা পরবর্তী সময়ে আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে অন্যান্য ওষুধ নিয়েও আলোচনা করব। আমরা এই যে কম্পারেটিভ যে আলোচনাগুলো করি, এটার সুবিধাটা হচ্ছে যে যেহেতু আমাদের হোমিওপ্যাথি মূল নীতিটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ, অর্থাৎ আমরা হোমিওপ্যাথিক ওষুধ চিকিৎসা করব, সেই চিকিৎসাটা একটা নির্দিষ্ট ওষুধকে সিলেকশন করার জন্য। তা আমরা যখন মেটেরিয়া মেডিকা পড়াশোনা করি, যখন কোনো একটা ওষুধের ড্রাগ পিকচার নিয়ে আলোচনা করি, তখন দেখা যায় যে অনেক ওষুধের সঙ্গে তার সাদৃশ্য রয়ে গেছে। তা আমরা তো অ্যালোপ্যাথির মতো বা আয়ুর্বেদিক মতো একসঙ্গে অনেকগুলো ওষুধ দিতে পারবো না। আমাদের হোমিওপ্যাথির মূল কথা হচ্ছে, মূল নীতি হচ্ছে সিঙ্গেল মেডিসিন। তো সিঙ্গেল মেডিসিন যদি আমাদের সিলেকশন করতে হয়, একটি মাত্র ওষুধ যদি আমাদের নির্বাচন করতে হয়, তাহলে অন্যান্য ওষুধের সঙ্গে তার কম্পেয়ার করতে হবে।
সেই কম্পেয়ার করে আমরা কিন্তু ওষুধগুলো একটা সুনির্দিষ্ট ওষুধ নির্বাচন করে থাকি। তা এই সুনির্দিষ্ট ওষুধ নির্বাচন করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে আমরা কেস হিস্ট্রি লিখি। আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে দেখেছি তারাও কিন্তু কেস হিস্ট্রি লেখে, তারা কেস হিস্ট্রি লেখে, কিন্তু তাদের কেস হিস্ট্রির সঙ্গে আমাদের কেস হিস্ট্রির আকাশ জমিন ফারাক আছে। আমরা এর আগেও বিভিন্ন সময় আলোচনা করেছি যে আমরা যেহেতু একটি মাত্র ওষুধ নির্বাচন করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে। আমরা মাঝে আলোচনার মধ্যে বলেছিলাম যে হোমিওপ্যাথিক ওষুধটা কিভাবে কেন নির্বাচন করা, কিভাবে নির্বাচন করা হয়। আমাদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে আমরা যে টেস্টিং করে যে সমস্ত লক্ষণগুলো সংগ্রহ করি, সংগ্রহ করে তাকে একটা সেপ দিই, অর্থাৎ এটা অ্যাকোনাইট হবে না, বেলেডোনা হবে না, ব্রাইনিয়া হবে না, রাস্টাক হবে না, জিঙ্কাম মেটালিকাম হবে, কোন ওষুধটা হবে, অর্থাৎ তার টোটাল লক্ষণকে সাজিয়ে আমরা একটা সেট দিয়ে দেখি যে এটা কোন ওষুধ। তাই আমরা এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো হচ্ছে আমাদের কিছু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হয়। তাহলে আমরা এই ওষুধ নির্বাচনের সহায়ক হিসাবে যেটা মানে প্রাধান্য দেব সেটা হচ্ছে আমরা প্রথম প্রাধান্য দেব মেন্টাল সিমটমসের উপর, যেটা অন্য কোনো সিস্টেমের মধ্যে এই বিষয়টা নেই। কারণ অন্য সিস্টেম যেটা আমরা বিশেষ করে মডার্ন ট্রিটমেন্ট যেটা আমরা বলি, অর্থাৎ মডার্ন সায়েন্সের যে চিকিৎসাটা, যাকে আমরা বলি অ্যালোপ্যাথিক চিকিৎসা, সেই অ্যালোপ্যাথিক চিকিৎসা কিন্তু মেন্টাল সিমটমসের উপর খুব একটা গুরুত্ব নেই। অথচ আমাদের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো নির্বাচন করি সেই ক্ষেত্রে কিন্তু মেন্টাল সিমটমসের উপরে আমাদের প্রচণ্ড গুরুত্ব দিতে হয়, এবং অনেক সময় মেন্টাল সিমটমস থেকে আমরা ওষুধ নির্বাচনের সহায়ক হয়ে ওঠে। দ্বিতীয় যে বিষয়টার উপরে আমরা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড ড্রিম। স্লিপ এবং ড্রিমের উপরে কিন্তু আমাদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়। আমরা জানি ড্রিমটা কি। ড্রিমটা মনস্তত্ত্ববিদদের দর্শন অনুযায়ী স্বপ্নটা হচ্ছে অবচেতন মনের একটা প্রকাশ। ঘুমের মধ্যে আমাদের যে মন আছে, একটা চেতন মন, একটা অবচেতন মন। অবচেতন মনে যে প্রকাশটা সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে আসে। তা স্বপ্নের মধ্যে দিয়ে যে অবচেতনের মনের যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের প্রকাশ পায়। এবং আমরা জানি, যেটা হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী, যে আমাদের যে রোগগুলো তৈরি হয়, যে রোগগুলো সৃষ্টি হয়, সেই রোগগুলোর 75% হচ্ছে মনোদৈহিক। এই মনোদৈহিক হওয়ার জন্য আমরা মেন্টাল সিমটমসের উপরে যদি বেশি গুরুত্ব দিই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হয়। তাহলে মেন্টাল সিমটমের সাথে সাথে মেন্টাল সিমটমসের সঙ্গে স্বপ্ন এবং ঘুমের একটা সম্পর্ক রয়েছে। সেই জন্য আমরা স্বপ্নের উপরে গুরুত্ব দিয়ে কিন্তু বেশি সাকসেসফুল। আর একটা বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে যেটা সহায়ক হয়
সেটা হচ্ছে ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। ফুড ডিজায়ার আর অ্যাভারশনের উপরে গুরুত্ব দিয়ে আমরা তার একটা প্রাধান্য দেব আমাদের হোমিওপ্যাথিক সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। তাহলে আমরা আজকের যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে ক্যালিবাইক্রমের একটা কম্পেয়ার করলাম। সেখানে আমরা মেন্টাল সিমটমসও দেখলাম, তার বাহ্যিক যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করলাম, তার অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিউলেশন নিয়েও আলোচনা করলাম। আমরা আলোচনার মধ্যে একটা পয়েন্ট আমাদের বাদ গেল, সেটা হচ্ছে যে অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিউলেশনের উপরেও আমাদের কিন্তু ওষুধ নির্বাচনের সহায়ক হয়। তাহলে আজকে আমরা আমাদের যে কম্পারেটিভ হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকেল যে নিয়ে আলোচনা বিষয় ছিল সেটা আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে ক্যালিবাইক্রমের, সেটা আমরা কম্পেয়ার করলাম। আগামী দিন আমরা আর্জেন্ট নাইট্রিকামের সঙ্গে আরেকটি ওষুধের সঙ্গে কম্পেয়ার করব।